হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস এর অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 10 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস, অর্থাৎ কল্পনা যাচাই। আমরা যেটা অনুমান করি সেটাই যাচাই করা। তো টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে আমরা সবগুলোকে একটা ফরম্যাটে ভাগ করছি। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যতগুলি প্রশ্ন হয়েছে 2017 থেকে 2022 পর্যন্ত তার একটা অ্যানালাইসিস আমি দিচ্ছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 19 সালে প্রশ্ন হয় নাই, 20 সালে প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 22 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, তাহলে 23 সালেও পার্ট সি তে একটা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তাহলে এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু পার্ট সি এর জন্য, এই চ্যাপ্টার অঙ্ক কখনো পার্ট বি তে আসবে না। কথা কি আমার সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই চ্যাপ্টার আমরা করব কি পার্ট বি না পার্ট সি, বলো তো দেখি। পার্ট সি। পার্ট সি। ওকে, আর এই অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শীট আমি দিয়ে রাখছি তোমাদের গ্রুপে, আমি তোমাদের শীটটা দিয়ে দিছি, হ্যাঁ, ওখান থেকে একটু লিখে নিবা। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের টোটাল সূত্র হচ্ছে 3টা। এই 3টা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্ক সমাধান আমরা করব। তো সর্বপ্রথম আমরা আগে বেসিক সহকারে আগে কিছু করে জেনে নেই কখন কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, এটা আগে আমরা জেনে নেই, এরপর আমরা ক্লাস শুরু করব। তো এখানে লেখা আছে, এক নাম্বারটা লেখা আছে, যখন একটা মিন কথাটা মানে হচ্ছে এভারেজ, আর এভারেজ মানে হচ্ছে এক্স বার। যখন প্রশ্নে একটা মিন ও একটা এসডি মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে, তখন আমাদের এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যখন একটা মিন এবং একটা এসডি থাকবে তখন মনে রাখবা 1 নাম্বার সূত্র আমরা অ্যাপ্লাই করব। আর 2 নাম্বার সূত্র যখন দুইটা মিন দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন আমরা 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। আর 3 নাম্বারটা যখন শুধুমাত্র দুইটা মিন থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিশন থাকবে না, তখন আমরা 3 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। সবাই একটু কথাটা বলেন তো দেখি কি বললাম। তাহলে 1 নাম্বার সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন একটা মিন আর একটা স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন এক নাম্বারটা। ওকে, 2 নাম্বারটা কখন? দুইটা মিন আর দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকবে তখন 2 নাম্বার। আর 3 নাম্বারটা শুধুমাত্র দুইটা মিন দেওয়া থাকবে। গুড, যখন শুধুমাত্র দুইটা মিন দেওয়া থাকবে। গুড, এই তো ভালো পারছেন। এখন আসেন, এই চ্যাপ্টারে এই যে 3টা সূত্রেরই 2টা করে রূপ। এখানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে টেস্ট হচ্ছে 2টা, একটা জেড টেস্ট আর একটা হলো টি টেস্ট। কি বলছি একটু বলো তো দেখি। একটা জেড টেস্ট আর একটা হচ্ছে টি টেস্ট। মনে রাখেন, একটা জেড টেস্ট আর একটা কি টি টেস্ট। এই সূত্রের মধ্যে এই যে অরের আগে যেটুকু আছে এটুকু হলো জেড টেস্ট, আর অরের পরে যেটুকু এটা হলো কি টি টেস্ট। এই যে এই ক্ষেত্রে এই অরের আগের টুকু হচ্ছে জেড টেস্ট আর অরের পরের টুকু হচ্ছে টি টেস্টের সূত্র। মূলত জেড টেস্ট এবং টি টেস্টের সূত্রে কোনো পরিবর্তন নাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন প্রশ্ন, স্যার কখন জেড টেস্টের সূত্র অ্যাপ্লাই করব, কখন টি টেস্টের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক না? মনে রাখবেন, প্রশ্নে যখন এন এর মান 30 এর সমান বা তার বড় হবে, কি বুঝছি, এন এর মানটা 30 এর সমান বা তার বড় হবে তখন আমরা জেড টেস্ট অ্যাপ্লাই করব। আর যখন এন এর মানটা 30 এর কম হবে তখন আমরা টি টেস্ট অ্যাপ্লাই করব। ওকে, কি বলছি একটু বলেন তো দেখি, একজন রিপিট করেন। 30 এর কম হলে টি টেস্ট, 30 এর সমান বা বেশি হলে জেড টেস্ট। জেড টেস্ট, গুড। এখন আসেন, এখন বলতে পারেন স্যার যদি দুইটা ভালো থাকে, একটা 30 এর বড় একটা 30 এর ছোট, এরকম হলে আমরা কি অ্যাপ্লাই করব? অবশ্যই আপনার প্রশ্নে যুক্তি আছে। যখন প্রশ্নে দুইটা এন এর মান থাকবে, একটা 30 এর বড় একটা 30 এর ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা টি টেস্টটাই অ্যাপ্লাই করব। মনে থাকবে? তাহলে এই পুরা কথাটা একটু বলেন, 30 এর সমান বা তার বড় হলে কোন সূত্র অ্যাপ্লাই করব?
জেড টেস্ট 30 এর ছোট হলে টি টেস্ট টি টেস্ট। আর একটা n এর মান 30 এর বড় আর একটা n এর মান 30 এর ছোট, এরকম যদি কোনো মান থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন টেস্ট? টি টেস্ট টি টেস্ট। গুড। তাহলে এখন আসেন, আমাদের এখানে তিনটা সূত্র আছে। তো তিনটা সূত্র যদি আমরা একসাথে দেখি তাহলে তোমাদের কোনো কিছু মনে থাকবে না। আমি আজকে যে সূত্র নিয়ে আলোচনা করব সেই সূত্রটাই শুধুমাত্র দেখাবো। আমরা আজকে আলোচনা করব আমাদের 2 নাম্বার সূত্র নিয়ে। ঠিক আছে? তাহলে 2 নাম্বার সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? যখন দুইটা মিন এবং কি দুইটা স্ট্যান্ডার্ড ডিভিশন থাকবে তখন আমরা 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে যখন দুইটা মিন দুইটা স্ট্যান্ডার্ড, তখন আমাদের যে টেস্টের সূত্র হচ্ছে x বার 1 মাইনাস x বার 2 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1, এটাকে বলা হয় সিগমা। সিগমা 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n2। তাহলে যখন দুইটা মিন এবং দুইটা এসডি থাকবে তখন আমাদের জেড টেস্টের সূত্র হচ্ছে এইটুকু। জেড টেস্ট আমরা কখন অ্যাপ্লাই করব? 30 এর বড় না 30 এর ছোট হলে? 30 এর বড় 30 এর বড় হলে। আর এই পাশেরটুকু হচ্ছে টি টেস্টের সূত্র। জেড টেস্ট আর টি টেস্টের সূত্রে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন একটা সিম্বল, আর কোনো পরিবর্তন নাই। দেখেন এখানেও আমাদের x বার 1, এখানেও x বার, এখানে x বার 2, এখানে x বার 2। নিচে দেখেন রুট ওভার এই যে n1 n1 n2 n2। পরিবর্তন হচ্ছে, দেখেন এখানে সিগমা যেখানে ছিল সিগমা 1 তার হোল স্কয়ার, এখানে আছে s1 তার হোল স্কয়ার। এখন এই সিগমা মানে হলো স্ট্যান্ডার্ড ডিভিশন, এস মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে মানগত কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র প্রতীকটা কি চেঞ্জ। ওকে, মনে থাকবে? এখানে সিগমা 1 তার হোল স্কয়ার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কয়ার, এখানে s1 তার হোল স্কয়ার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কয়ার। তাহলে এই সিগমা যে কথা আর s একই কথা, এখানে সিগমা 2 যে কথা s2 একই কথা। তাহলে জেড টেস্ট এবং টি টেস্টের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই, পরিবর্তনে কোথায়? সিম্বলে। কথাটা কি মনে থাকবে আপনাদের সবার? জি স্যার ওকে, তাহলে 1 এবং 3 নাম্বার এই দুইটা সূত্র আমি দেখালাম না, যখন আমাদের লাগবে তখন আমরা এই দুইটা সূত্র দেখাবো। মূলত এই চ্যাপ্টারের 95% অঙ্ক হচ্ছে 2 নাম্বার সূত্র নিয়ে। অতএব 2 নাম্বার সূত্র ইম্পর্টেন্টটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তো আসেন তাহলে আমরা একটা অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিভাবে সমাধান করব তার একটা নমুনা আমরা দেখাইতেছি। এখানে দেখো লেখা আছে অঙ্ক শুরু করার নমুনা নিম্নে দেওয়া হলো, অর্থাৎ অঙ্কটা আপনি কিভাবে সেট করবেন, কিভাবে করবেন তার একটা নমুনা দিছে। পরীক্ষা হলে এইটুকু মাথায় থাকলে আপনি এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কই সমাধান করতে পারবেন। তাহলে আসেন কিভাবে। সর্বপ্রথম অঙ্ক শুরু করার জন্য আগে আমাদের গিভেন দ্যাট লিখব, অর্থাৎ দেওয়া আছে কি কি মান দিয়ে আছে, দেখবো যে n এর মান আমাদের কয়টা দিয়ে আছে। যদি n এর মান একটা থাকে আমরা লিখবো n, যদি n এর মান দুইটা থাকে তাহলে প্রথমটা লিখবো n1, দ্বিতীয় লিখবো n2। এরপরে সিগমা, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, স্ট্যান্ডার্ড ডিভিশন যদি একটা থাকে তাহলে একটা লিখবো, দুইটা থাকে লিখবো সিগমা 1 সিগমা 2। তারপর হচ্ছে এক্স বার, এক্স বার মানে হচ্ছে মিন, মিন যদি দুইটা থাকে তাহলে লিখবো x1 x বার 1 x বার 2, আর একটা থাকলে শুধু x বার। কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার তাহলে প্রথমে কাজ কি, প্রশ্নে যা থাকবে তার মানটা আমরা লিখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এই হাইপোথিসিস চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা অ্যাজাম্পশন সেট করতে হবে। এই দুইটা অ্যাজাম্পশন হচ্ছে ফিক্সড। একটা অ্যাজাম্পশন হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা অ্যাজাম্পশন হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে এখানে লিখছি অ্যাজুম নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে আমরা প্রকাশ করব H0 দ্বারা। নাল হাইপোথিসিসকে প্রকাশ করব কি H0, লেখা আছে H0 সেমিকোলন, এটাকে বলা হয় মিউ। এই চিহ্নটার নাম কি বলো দেখি? মিউ। আমি লিখে দেই, তোমরা এই চিহ্নের সঙ্গে অবগত নাও হতে পারো। এটা হচ্ছে μ1 ইকুয়াল μ2। তাহলে নাল হাইপোথিসিস ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে H0 সেমিকোলন μ1 ইকুয়াল কি μ2, আর অল্টারনেটিভ হাইপোথিসিস ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে H1 সেমিকোলন μ1 নট ইকুয়াল μ2। এই দুইটা কন্ডিশন প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে সেম থাকবে, এই কন্ডিশনে কোনো পরিবর্তন নাই। কথা কি মনে থাকবে আপনাদের? জি স্যার ওকে, তাহলে নাল হাইপোথিসিস আমরা কি দ্বারা প্রকাশ করব বলো তো দেখি? H0 হ্যাঁ H0। কন্ডিশনটা কি বলো? নাল হাইপোথিসিস কন্ডিশনটা কি?
mu1 equal mu2. গুড। আর অল্টারনেটিভ হাইপোথিসিস প্রকাশ করব h1 দ্বারা, যার কন্ডিশন কি? mu1 is not equal mu2. mu1 not equal mu2। ওকে, তাহলে এই দুইটা কন্ডিশন প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে সেম থাকবে। এরপরে দেখব যে আমাদের প্রশ্নে n এর মান কি 30 এর বড় না ছোট। যদি 30 এর বড় হয় তাহলে লিখব, যদি দুইটা মান থাকে তাহলে লিখব as both n1 and n2 are greater than 30। যদি 30 এর বড় হয় লিখব greater than, আর 30 এর যদি ছোট হয় তাহলে কি লিখব lower than। মনে থাকবে সবার? জি স্যার। এখন 30 এর বড় যদি হয় তাহলে আমরা জেড টেস্ট, আর 30 এর ছোট হলে কি টেস্ট বলো দেখি? টি টেস্ট। টি টেস্ট। তাহলে লিখবো সো ইউজিং, আমরা ধরলাম 30, এখানে লিখছি 30 এর বড়, এজন্য আমরা জেড টেস্টের সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে জেড টেস্টের ক্ষেত্রে আমরা সূত্র যখন দুইটা মিন দুইটাই থাকে তখন যে সূত্র, এই সূত্র আমরা লিখি x bar 1 minus x bar 2 root over sigma 1 the whole square divided n1 plus sigma 2 the whole square divided n2। এখন এটা যদি জেড টেস্ট না অ্যাপ্লাই করে আমরা যদি টি টেস্ট অ্যাপ্লাই করি তাহলে এই সূত্রের মধ্যে পরিবর্তন কোথায় হবে বলো তো দেখি? এস হবে ওই সিগমার জায়গায়। হ্যাঁ, সিগমা 1 এর পরিবর্তে হবে কি s1 তার হোল স্কয়ার, সিগমা 2 এর পরিবর্তে হবে কি s2 তার হোল স্কয়ার। ওকে ম্যাডামরা? তাহলে এখানে মানটান বসানোর পরে একটা মান আমরা বের করব, সেই মানটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু। এই যে লিখছি ক্যালকুলেট ভ্যালু। এই ক্যালকুলেট ভ্যালু এখানে দেখো জেটের সামনে এই যে দুইটা দাগ দিছি, এই দুইটাকে বলা হয় অ্যাবসোলিউট। কি বলা হয় বলো দেখি? অ্যাবসোলিউট, যার বাংলা হচ্ছে পরম মান। আমরা কিন্তু ম্যাথের ক্ষেত্রে এই পরম মানটা পড়ছিলাম প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে অ্যাবসোলিউটের কাজ কি মনে আছে আপনাদের? তোমাদের সমস্যা কি জানো? তোমরা পারলে কোনো কথা বলো, না পারলে কোনো কথা বলো। পারি না স্মার্টলি স্যার পারি না বলে দেন, যে জিম মেরে বসে তাহলে বেদবির লক্ষণ, সবার পিটানে কাম ধরে গাধারা। তুমি কি পারো না পারো না দেখো? সবটি গাধার দল। মনে আছে না মনে নাই? পারি না স্যার বলে দেন, জিমে বয়ে থাকে। হ্যাঁ, এটা বলবা যে ভাই বোনে নাই বলে দেন, কিন্তু জিম মেরে বয়ে থাকে, এটা বেদবির লক্ষণ। বেদবির লক্ষণ ছাড়া কিচ্ছু না। শুধু শুধু এই রেকর্ডে বকাগুলি উঠে গাধা। এই অ্যাবসোলিউট মানে হচ্ছে পরম মান। এর কাজ হচ্ছে যে কোনো সংখ্যারে পজিটিভ করা। পজিটিভ হইলেও পজিটিভ হলো, নেগেটিভ হইলেও কি হবে পজিটিভ হয়ে যাবে। মনে করো এই জেড এর মান আমরা বের করছি হচ্ছে -5, কিন্তু জেড এর মানটাকে যখন আমি অ্যাবসোলিউট জেড করব তখন সেটা কি -5 হবে না +5 হবে? +5 হবে। আবার মনে করো জেড এর মান পাইছি হচ্ছে +5 পাইছি, তাহলে অ্যাবসোলিউট জেড করার পর এটা কি +5 হবে নাকি -5 হবে বলো দেখি? +5 হবে। আবার আবেগে শুধু এখানে মাইনাস দিও না, ঠিক আছে? তাহলে ও পজিটিভ হইলেও পজিটিভ, নেগেটিভ হইলেও কি বলো দেখি পজিটিভ। এইটাই হচ্ছে এই অ্যাবসোলিউটের কাজ, ঠিক আছে? ওকে, তাহলে এই জেটের যে মানটা ওই মানটাকে আমরা লিখব অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালুর মধ্যে যেটা হবে সেটা হলো ক্যালকুলেট ভ্যালু। এখন আমাদের দুইটা স্ট্যান্ডার্ড মান আছে, এই স্ট্যান্ডার্ড মানকে আমরা বলবো সিগনিফিক্যান্ট লেভেল। তো সিগনিফিক্যান্ট লেভেলে দুইটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে, একটা হলো 5% আর একটা হলো 1%। এই 5% লেখা আছে at 5% significant level critical value of z সমান সমান ±1.96। এই মানটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই মানটা হলো আমাদের পরিসংখ্যান বইয়ের শেষে দিয়ে আছে, তো তোমাকে তো আর ওখান থেকে খুঁজে পরীক্ষা হলে বের করার টাইম নাই। তাহলে তুমি কি করো 5% মান যে ±1.96 এই মানটা তুমি মুখস্থ করে ফেলাইবা। আর 1% সিগনিফিক্যান্ট লেভেল ক্রিটিক্যাল ভ্যালু অফ z সমান সমান মান হচ্ছে ±2.58। এই দুইটা মানকে বলবো আমরা টেবিল ভ্যালু। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করে বের করব সেটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু, আর যেটা বইয়ের পিছন থেকে অর্থাৎ যে মানটা মুখস্থ করব সেই মানটা হচ্ছে টেবিল ভ্যালু। তাহলে আমরা টেবিল ভ্যালু এবং ক্যালকুলেট ভ্যালু এই দুইটার মধ্যে আমরা কি করব কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব যে কার মানটা বড়, টেবিল ভ্যালুর মান বড় নাকি ক্যালকুলেট ভ্যালু মান বড়। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি 5% 1% দুইটার মান দিতে হবে? না, এখানে 5% এবং 1% এই দুইটার স্ট্যান্ডার্ড মানের যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এখন কোনটা অ্যাপ্লাই করব স্যার?
5% উল্লেখ থাকলে 5%, 1% উল্লেখ থাকলে 1% মান অ্যাপ্লাই করব। তবে প্রশ্নের যদি কোনো পার্সেন্টের কথা না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 5%টাই স্ট্যান্ডার্ড মান হিসেবে গণ্য করব। কি বলছি কথাটা বলো তো দেখি। ভাইয়া বলছেন 5% আর 1% এর মধ্যে যদি কোনোটা দেওয়া না থাকে তাহলে আমরা 5%টাই ব্যবহার করব, আর আর উল্লেখ, ক্যালকুলেশন ভ্যালুর সাথে টেবিল ভ্যালুর তুলনা করব। ওকে ধন্যবাদ ম্যাডাম। আর যদি উল্লেখ থাকে যে 5% করে তাহলে 5% মান, 1% করলে 1%। যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 5% কন্ডিশন 5% মান দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। ওকে ধন্যবাদ। এখন আমরা এর পরবর্তী এটা দুই কোনো যে কোনো একটা মান, কিন্তু 5% 1% যে কোনো একটা মান আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা প্রশ্নে বলা থাকবে না বলা থাকবে আমরা 5% এ কাজ করব। এরপর আসবে আমরা ডিসিশন। তাহলে ডিসিশনের ক্ষেত্রে আমরা বলছি, একটু আগে ফারিয়া বলল যে ভাই ক্যালকুলেট ভ্যালু এবং টেবিল ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব। তাহলে ক্যালকুলেট ভ্যালু এখানে অ্যাবসোলিউট জেড, তাহলে আমরা এখানে লিখছি অ্যাবসোলিউট জেড, এখানে যে মানটা পাবো ওই মানটা। আর টেবিল ভ্যালু 5% মান হচ্ছে প্লাস মাইনাস 1.96, আর 1% মান হচ্ছে প্লাস মাইনাস 2.58। এখন দেখবো যে এইটা মানের সাথে এই মানটা কি গ্রেটার দেন নাকি লেস দেন। যদি গ্রেটার দেন হয় তাহলে গ্রেটার দেন চিহ্ন দিব, যদি লেস দেন হয় তাহলে লেস দেন চিহ্ন দিব। ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ড করবে প্রশ্নের মানের উপরে। তাহলে এই সিদ্ধান্ত ডিসিশনটা জানার পর আপনাকে একটা কমেন্ট করতে হবে। এখন কমেন্ট কখন কমেন্ট আমরা করব, সবকিছু আমরা কমেন্ট করব হচ্ছে নাল হাইপোথিসিসকে টার্গেট করে। অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে আপনার কোনো কাজ নাই। নাল হাইপোথিসিস কি রিজেক্ট করব নাকি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, সেটাই হচ্ছে আপনার প্রশ্নের চাবি। আর প্রশ্ন হচ্ছে স্যার কখন নাল হাইপোথিসিস রিজেক্ট আর কখন অ্যাকসেপ্ট করব। দেখেন এখানে লেখা আছে এই যে জেড বা টি, মানে জেড মানে কি জেড টেস্ট, টি মানে কি টি টেস্ট, এই সিএল মানে ক্যালকুলেট ভ্যালু, গ্রেটার দেন জেড টেস্ট বা টি টেস্টের কি টেবিল মানে কি টেবিল ভ্যালু। তার মানে কন্ডিশন হচ্ছে টেবিল ভ্যালুর থেকে যখন ক্যালকুলেট ভ্যালু বড় হবে তখন নাল হাইপোথিসিস শুড বি কি রিজেক্ট। আর যখন এর উল্টা হয়ে যাবে অর্থাৎ ক্যালকুলেট ভ্যালুর থেকে যখন টেবিল ভ্যালু বড় হয়ে যাবে তো নাল হাইপোথিসিস শুড বি কি অ্যাকসেপ্ট। কথাটা কি বলছি একটু বলো তো দেখি। টেবিল ভ্যালুর থেকে ক্যালকুলেট ভ্যালু বড় হইলে অন্য কেউ বলো তো দেখি, অর্থটা শোনা যায় নাই। টেবিল ভ্যালু থেকে ক্যালকুলেট ভ্যালু বড় হলে রিজেক্ট করতে, ক্যালকুলেট ভ্যালু থেকে টেবিল ভ্যালু বড় হলে অ্যাকসেপ্ট করতে। ওকে, তার মানে মনে রাখতে হবে ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তাহলে রিজেক্ট, ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় তাহলে কি অ্যাকসেপ্ট। দুইটা মনে রাখার দরকার নাই, একটা মনে রাখলেই হবে। ঠিক আছে ম্যাডামরা। তাহলে এই যে আমি যে ফরম্যাটটা দাঁড় করাইছি এই ফরম্যাটের মাধ্যমে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। দেখবা যে এরকম ভাবে দুইটা অঙ্ক যদি তুমি হাতে কলমে করো এই অঙ্কটাই তোমার মুখস্থ হয়ে যাবে। কখন কোনটার পরে কি লিখতে হবে এই অঙ্কটাই তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা তাহলে এই টাইপের একটা অঙ্ক আমরা করি এবং কিছু বাসার কাজ আমি দিব। তাহলে সবাই একবার একটু বলো তো দেখি, নাল হাইপোথিসিস আমরা কখন রিজেক্ট করব, ক্যালকুলেট ভ্যালু বড় হলে নাকি ছোট হলে? বড় হলে। আর ক্যালকুলেট ভ্যালু ছোট হয় অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট। গুড। এবার আসেন প্রবলেম 1 নাম্বার। এটা 2021 সাল অ্যাকাউন্টিং, এটা কিন্তু 2023 এর জন্য অ্যাকাউন্টিং এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। 2018 সাল মার্কেটিং, আবার 2021 এবং 2016 সাল ম্যানেজমেন্ট। তার মানে এই অঙ্কটা ম্যানেজমেন্টের জন্য দরকার আবার অ্যাকাউন্টিং এর জন্য দরকার, যেহেতু 2021 সালের প্রশ্ন। কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ভাইয়া আমাকে একটু পিছন থেকে আরেকটু একবার বলবেন কি? আমি ওই যে মানে এর পিছনে মানে শুরু করার আগে যে ক্লাস করাইছেন ওটা একটু আরেকটু বলেন। ওকে ম্যাডাম, আমি এই যে অঙ্ক শুরু করি এখান থেকে আমি বলে দিব না, আর ওইটুকু তুমি একটু রেকর্ড দিও। ঠিক আছে আপু? আমি অঙ্ক যখন করব তখন এটা সিরিয়াল আমি বলে দিব। হ্যাঁ, তো এইটুকু বলা আর ওইটুকু আগেরটা বলা একই কথা। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা ভাই। ওকে, তুমি দেখো যদি না বুঝো আমাকে প্রশ্ন করো যে ভাই আমি এখানে বুঝি না, আমি বলে দিব। টেনশনের কোনো কারণ নেই। এখানে লেখা আছে কি, ইন্টেলিজেন্সি টেস্ট অন এ গ্রুপ অফ বয়েজ এন্ড গার্লস গিভেন দ্য ফলোইং টেবিল। এখানে আমাদের টেবিলের মধ্যে বয়েজ এন্ড গার্লস এর
তথ্য দিয়ে আছে কি কি গার্লসের ক্ষেত্রে দিয়ে আছে মিন বলো তো দেখি মিন কথাটা মানে কার মান x বার x বার x বার এসজি যে কথা আর সিগমা তো একই কথা নাকি আর এন তো এনই দেখো একটা গার্লসের জন্য দিয়ে আছে একটা বয়েজের জন্য দিয়ে আছে তাহলে এই 75 কে আমি যদি ধরি এটা x বার 1 তাহলে 70 কে কি ধরবো বলো দেখি x বার 2 x বার 2 তারপরে এসজি এটা তাহলে পুনর্লো সিগমা 1 বা স্ট্যান্ডার্ড ডিভিশন 1 এর মান তাহলে 20 কার মান হবে বলো দেখি সিগমা কার মান 2 এর মান 2 এর মান n এর মান তাহলে n1 টা কত 150 আর n2 250 এখন দেখেন আমাদের এই প্রশ্নের মধ্যে দুইটা মিন আছে দুইটা এসজি দিয়ে আছে তাহলে কত নাম্বার সূত্র আমরা অ্যাপ্লাই করব 2 নাম্বার 2 নাম্বার সূত্র এখন আসেন 2 নাম্বার সূত্রের ফরম্যাট হচ্ছে দুইটা একটা জেড টেস্ট আর একটা পি টেস্ট সরি টি টেস্ট তাহলে এখানে n এর মান প্রথমটা 150 দ্বিতীয়টা কত 250 দুইটা n এর মান কি 30 এর বড় না 30 এর ছোট 30 এর বড় তাহলে কোন টেস্ট জেড জেড টেস্ট জেড টেস্ট কথা কি সবাই বুঝতে পারছে এই পর্যন্ত জি স্যার কেউ কি না বুঝার আছেন বলেন এই পর্যন্ত না ভাই এখন তোমাকে বলছে is there a significant difference in the mean score obtained by boys and girls এই যে significant এখানে 5% বা 1% এর কথাটা বলা নাই তাহলে আমরা কত পার্সেন্টে কাজ করব হ্যালো এখন আমরা তাহলে আমরা অঙ্ক শুরু করার জন্য আমরা প্রথমে কি লিখবো সবাই একটু বলেন তো দেখি given that যার যার মান আছে তার মানে লিখছি given that n1 এর মান হচ্ছে 150 n2 এর মান হচ্ছে 250 সিগমা 1 এর মান হচ্ছে 15 সিগমা 2 এর মান হচ্ছে 20 আর x বার 1 এর মান 75 x বার 2 এর মান 70 এই মানটা কি আমরা মুখস্থ লিখলাম নাকি প্রশ্নে দিয়ে আছে ওই মানটা লিখলাম প্রশ্নে দেওয়া আছে ভাইয়া ওকে এরপর আমরা কয়টা অ্যাজাম্পশন সেট করি দুইটা নাল হাইপোথিসিস কে প্রকাশ করব a0 যার কন্ডিশন হচ্ছে μ1 ইকুয়াল কি μ2 আর অল্টারনেটিভ হাইপোথিসিস কে আমরা প্রকাশ করব a1 যার কন্ডিশন হচ্ছে μ1 নট ইকুয়াল কি μ2 এই দুইটা কন্ডিশন কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে কি থাকবে ফিক্সড ওকে জি স্যার এখন আমাকে বলেন n1 n2 দুইটা কি 30 এর বড় না ছোট বড় তাহলে লিখছি as both n1 and n2 are greater than 30 এই যার যদি ছোট হয় তাহলে কি লিখতাম lower than তাহলে সো ইউজিং যেহেতু 30 এর বড় এর জন্য আমরা কি z লিখবো না t লিখবো জেড লিখছি z যেহেতু দুইটা মিন দুইটা sg এর জন্য আমরা 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করছি সূত্র কি x বার 1 minus x বার 2 divided by root 1 sigma 1 তার হোল স্কয়ার divided by n1 plus sigma 2 তার হোল স্কয়ার divided by n2 এখন মান x বার 1 এর মান প্রশ্নে ছিল 75 2 এর মান হচ্ছে 70 তাহলে 75 minus 70 divided by root 1 sigma 1 এর মান ছিল 15 তাহলে এখানে 15 তার হোল স্কয়ার divided n1 এর মান ছিল 150 প্লাস সিগমা 2 এর মান ছিল 20 20 এর স্কয়ার করছি ডিভাইড n2 এর মান হচ্ছে 250 এই লাইন পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে না স্যার ওকে এবার 75 থেকে 70 গেলে থাকে 5 আর ক্যালকুলেটর না আমি একটু বলতেছি হ্যাঁ ক্যালকুলেটরের মধ্যে 15 রে আমরা প্রথমে স্কয়ার করব তারে 150 দ্বারা ভাগ করব দেখেন 1.5 হবে 15 রে স্কয়ার করব তারে 150 দ্বারা ভাগ হইছে ক্যালকুলেটর থাকলে আর যদি না থাকে পরবর্তীতে করে নেবেন 20 এর স্কয়ার করব তারে 250 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 1.6 এখন এই পুরো মানটা কিভাবে এটা একটু ভালো করে খেয়াল করবেন প্রথমে 1.5 প্লাস 1.6 দিয়ে যে মান হবে এর দিব রুট অ্যানসার সমান এই মানটা বেরবো তারপরে লিখব 5 ভাগ অ্যানসার সমান দিলেই 2.84 চলে আসবে কারো কাছে কি ক্যালকুলেটর আছে
জি ভাইয়া। হ্যাঁ একটু করো তো দেখি, আমি বলতেছি। দেখো 1.5 প্লাস 1.6 সমান দিছি। জি ভাইয়া, তারপর রুট ওকে, অ্যান্সার সমান। রুট অ্যান্সার সমান। ওকে, এরপরে লেখো 5 ভাগ অ্যান্সার সমান। হয়েছে জি ভাইয়া। ভাইয়া, আসে ওকে ঠিক আছে, 2.894। 2.84। ওকে, এখন দেখো এই যে মানটা পাইলাম, এই মানটা কি পজিটিভের মান নাকি নেগেটিভের মান বলো তো দেখি একটু। পজিটিভ পজিটিভ। পজিটিভ। এটাকে যদি আমরা অ্যাবসলিউট মান বের করি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হয়ে যাব? পজিটিভ হবে। পজিটিভ। তাহলে লিখছি অ্যাবসলিউট জেড সমান সমান 2.84। আচ্ছা এই মানটা যদি এরকম হইতো মাইনাস 2.84, তাহলে যখন আমরা এই অ্যাবসলিউট জেড লিখতাম তখন কি লিখতাম? অ্যাবসলিউট জেড সমান কি লিখতাম বলেন তো দেখি। প্লাস 2.84। গুড, প্লাস 2.84। অর্থাৎ এই অ্যাবসলিউট জেড এর মানটা কখনো নেগেটিভ হবে না, সবসময় কি হবে? পজিটিভ হবে। তাহলে আমাদের এই যে মানটা পেলাম, এই মানটা কি ক্যালকুলেট ভ্যালু না টেবিল ভ্যালু বলো তো দেখি। ক্যালকুলেট ভ্যালু। এখন আমাদের কি লাগবে? টেবিল ভ্যালু। টেবিল ভ্যালু স্ট্যান্ডার্ড মান কয়টা? দুইটা। একটা 5%, একটা 1%। তাহলে আমরা প্রশ্নে যেহেতু কোনো কিছু আমরা 5% এর কাজ করব, লিখছি at 5% significant level critical value of z সমান সমান প্লাস মাইনাস 1.96। তাহলে এইটা হলো টেবিল ভ্যালু। এখন আমরা ডিসিশন নিব। অ্যাবসলিউট জেড সমান সমান মান পাইছি 2.86, আর এটার টেবিল ভ্যালু মান হচ্ছে প্লাস মাইনাস 1.96। তাহলে বলো এইটা বড়, ক্যালকুলেট ভ্যালু বড় নাকি ই ভ্যালু টেবিল ভ্যালু বড়? ক্যালকুলেট ভ্যালু বড়। তাহলে এই যে ক্যালকুলেট ভ্যালু দিয়ে আমরা গ্রেটার দ্যান চিহ্ন দিছি 1.96। ঠিক আছে, এন্ড এইটুকু কন্ডিশনের ভিত্তি করে যেহেতু ক্যালকুলেট ভ্যালু বড়, নাল কি রিজেক্ট না নাল অ্যাকসেপ্ট? রিজেক্ট। রিজেক্ট। এজন্য লিখছি কমেন্ট ZCAL মানে Z টেস্ট ক্যালকুলেট ভ্যালু গ্রেটার দ্যান Z টেস্ট টেবিল ভ্যালু, সো নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। কথা কি বোঝা গেছে ম্যাডামটা? জি স্যার। এখন এই পুরো অঙ্কের মধ্যে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, আপনারা একদম নির্দ্বিধায় রিল্যাক্সে আপনারা প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। শুধু এই অঙ্কটা পারলে আপনারা 10টা অঙ্ক পারবেন, আমি 10টা অঙ্ক আপনাদের বুঝিয়ে দেব। শুধু এই একটা অঙ্ক ভালো করে দেখেন। ভাইয়া আমার এই কমেন্টেই সমস্যা, আমি লাস্টে ওই ক্লাস থেকে বের হয়ে গেছি, কমেন্টে বুঝতে পারিনি। ওকে, কমেন্টের ক্ষেত্রে কাজ হলো ভাই ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্ট করব, আর ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস আমরা কি করব? অ্যাকসেপ্ট করব। এই দুইটা কথা। ঠিক আছে ম্যাডাম, বলো তো দেখি কি বলছি। ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় নাল কি করব? নাল হাইপোথিসিস কি করব? রিজেক্ট। রিজেক্ট করব, আর যদি ছোট হয় তাহলে অ্যাকসেপ্ট করব। তাহলে তোমার এখানে 2.86 হলো গিয়ে ক্যালকুলেট আর 1.96 হলো টেবিল। তাহলে ক্যালকুলেট ভ্যালু বড় না ছোট? বড়। এজন্য নালকে কি করছি আমরা? রিজেক্ট করছি। ঠিক আছে ভাই? ভাইয়া রিজেক্ট হওয়ার কারণ কি? বড় হতে মানে কেন রিজেক্ট ওই হলো? যে কন্ডিশন তো আমি তোমাকে আগেই বলে নিলাম যে ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয়, টেবিল ভ্যালু যদি ছোট হয়, তাহলে নাল হাইপোথিসিস কি করব? রিজেক্ট করে দিব। স্যার এখানে 2 নাম্বার সূত্র কেন ব্যবহার করা হলো? মানে সূত্র 2 নাম্বারটা না ম্যাডাম, এখানে 2 নাম্বার সূত্র ব্যবহার করছে। আমাদের প্রশ্নে দুইটা মিন ছিল এবং দুইটা ইউটি ছিল, এইজন্য 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করছে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। আচ্ছা ভাই, এখানে যে আরেকটা আছে ওই যে অল্টারনেটিভ হাইপোথিসিস, হ্যাঁ, ওইটা অল্টারনেটিভ হাইপোথিসিস। হ্যাঁ, ওইটার মাধ্যমে কেন কমেন্ট করলাম না? অল্টারনেটিভ হাইপোথিসিসের মাধ্যমে কোনো কমেন্ট আমরা করি না, করব না। আমরা সবসময় নাল হাইপোথিসিসকে টার্গেট করে আমরা কমেন্ট করব। অল্টারনেটিভ হাইপোথিসিসের মাধ্যমে কোনো কমেন্ট করতে হয় না। নাল তাহলে কি এটা জাস্ট রিজেক্ট? আমি লিখবো। হ্যাঁ, ওইটা এই কন্ডিশন দুইটা সেট করব। এই কন্ডিশন দুইটা সবসময় ফিক্স থাকবে, কিন্তু আমরা এই অল্টারনেটিভ নিয়ে কোনো কমেন্ট আমরা করব না। আমরা সবসময় করব হচ্ছে নাল হাইপোথিসিসকে টার্গেট করে। বুঝছি ভাইয়া। এই যে ফরম্যাটটা দাঁড় করাইছি ভাই, একদম পরিমনির কসম প্রত্যেকটা অঙ্কই এই ফরম্যাটের অঙ্ক সমাধান হবে। ঠিক আছে?
ভাইয়া যদি যে পার্সেন্ট 1% হইতো তাহলে এখানে আর কি 1%, হ্যাঁ 1% হলে তার মান হয়তো 2.58, ঠিক আছে? তাহলে 2.58 এটা এটা হলো থেকে টেবিল ভ্যালু, আর ক্যালকুলেট ভ্যালু আমরা পাইছি 2.84। তাহলে বলতো এই ক্ষেত্রে কি ক্যালকুলেট ভ্যালু বড় না টেবিল ভ্যালু বড়? ক্যালকুলেট ভ্যালু বড়, তাহলে সেই রিজেক্ট হইতো। রিজেক্ট হতো। হ্যাঁ, কথা বুঝছি? জি ভাইয়া বুঝছি। তাহলে 5% বা 1% এ কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার ক্যালকুলেট ভ্যালু বড় নাকি ছোট। বড় হলে রিজেক্ট, ছোট হলে অ্যাকসেপ্ট, শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এবার আসেন খেলাটা দেখেন। এই টাইপের টোটাল 10টা অঙ্ক আছে। আমি 10টা অঙ্ক তোমাদের বাসায় কাজ দিব। প্রত্যেকটা অঙ্ক করার পর আপনারা হোমওয়ার্কগুলি বাসায় জমা যার যার গ্রুপে জমা দিবেন। হ্যাঁ, দেন এক্সারসাইজ 1 পাইছেন সবাই? এক্সারসাইজ 1 এই সবাই এক্সারসাইজ 1 পাইছো? দেখো এখানে দুইটা প্লেস আছে, একটা বরিশাল একটা খুলনা। বরিশালের সকল মানকে 1 ধরবা, খুলনার সকল মানকে কি ধরবা? 2 ধরবা। তাহলে লেখা আছে নাম্বার অফ অ্যাডাল্ট মেল ইন স্যাম্পল। নাম্বার, নাম্বার মানে কি এক্স বার, এসডি নাকি এন? বলো তো দেখি। এন। তাহলে এন 1 হচ্ছে 1200, এন 2 কত বলো দেখি। 1500। এবার লেখা আছে এভারেজ হাইট, এভারেজ মানে হচ্ছে মিন। তাহলে এক্স বার 1 কত 68.50, আর এক্স বার 2? 68.58, ওকে, আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা 1 হচ্ছে 2.5, সিগমা 2 হচ্ছে 3। ওকে, জি স্যার। তাহলে এখন বলেন তো এখানে কয়টা মিন কয়টা এসডি দিয়ে আছে? দুইটা মেন, দুইটা তাহলে দুইটা, কত নাম্বার সূত্রে অ্যাপ্লাই করব? 2 নাম্বার, 2 নাম্বার। আর জেড টেস্ট না টি টেস্ট অ্যাপ্লাই করব বলো তো দেখি। জেড টেস্ট। কেন জেড জেড টেস্ট? এন এর মান 30 এর চাইতে বড়। গুড। আর এখানে লেখা আছে 5% লেভেলের মান দিয়ে, সিগনিফিক্যান্ট লেভেলের মান দিয়ে স্পষ্টভাবে বলে আছে। এর কি 1% ব্যবহার করার কোনো সুযোগ আছে না নাই? নাই, নাই। শেষ কাজ। কথা বোঝা গেছে? স্যার। আর ভাষা টাষা যা আছে সব আগের মতোই, শুধু নাল অ্যাকসেপ্ট নাকি নাল রিজেক্ট এইটাই কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে 1 নাম্বার পাবেন না? জি স্যার। জি ভাইয়া। এবার 2 নাম্বারটা দেখেন, সেই বয়েজ এন্ড গার্লস, সেই 1 নাম্বার এক্সারসাইজের মতোই। মিন এর মান দিয়ে আছে, অর্থাৎ x বার 1 দিয়ে আছে 70, x বার 2 দিয়ে আছে কত 75, সিগমা 1 75, দিয়ে আছে 15, সিগমা 2 দিয়ে আছে এত। এখানে 250 আর এখানে কত 150। একটা এক্সারসাইজ একই, ঠিক আছে? এটা এক্সারসাইজ একই, রেজাল্টটা সব একই দিয়ে আছে। তাহলে এটা এটা আপনারা করবেন। 3 নাম্বার অঙ্কটা আমি নিজে থেকে করে দেব, এটা তোমাদের টাচ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? 4 নাম্বার অঙ্কটা সবাই একটু ভালো করে দেখেন। 2018 সাল অ্যাকাউন্টিং, এই প্রশ্নটা ভালো করে পড়বেন, একটু ভালো করে দেখেন কি লেখা আছে। প্রশ্নে বলা আছে যে এ বায়ার অফ ইলেকট্রিক বাল্ব বট 100 বাল্ব ইজ অফ 2 ফেমাস ব্র্যান্ড। বলছে যে 100টা বাল্ব কিনছে দুইটা ফেমাস ব্র্যান্ডের। ব্র্যান্ড কি কি? বলছে ব্র্যান্ড এ আর একটা ব্র্যান্ড হচ্ছে বি। তাহলে এ ব্র্যান্ড এবং বি ব্র্যান্ড দুইটা মিলে আমাদের কিনছে কত বলো দেখি। এই যে 2 ফেমাস ব্র্যান্ড, অর্থাৎ বলছে ইচ অফ দা 2 ফেমাস ব্র্যান্ড। তাহলে এক একটা ব্র্যান্ডে কত করে কিনছে একটু বলো তো দেখি। 50 করে। 50 করে এরকম, নাকি এক একটা ব্র্যান্ডে 100 করে কিনছে বলো তো দেখি। লেখা আছে 100টা বাল্ব ইচ অফ দা 2 ফেমাস। এই যে ইচ 100 মানে করে, কি প্রতিটা, তার মানে ব্র্যান্ড এ এর জন্য কিনছে 100, ব্র্যান্ড বি এর জন্য কিনছে কত বলো দেখি 100। 100। কথা কি সবাই বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। ওকে, তাহলে আমি বলতে পারি n1 কত একটু বলো তো দেখি 100, n2 কত হবে বলো তো দেখি 100, 100। এবার আসেন, ব্র্যান্ড এ হ্যাড এ মিন লাইফ অফ 1500 আওয়ার্স। এই যে মিন কথা মানে হচ্ছে এক্স বার, তাহলে ব্র্যান্ড এ এর আমি 1 দেখলাম, তাহলে এক্স বার 1 এর মান কত 1500। উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন 50, তাহলে এটা কার মান? সিগমা 1 নাকি? 1। জি স্যার। হোয়ারএজ যেখানে ব্র্যান্ড বি, বি মানে 2, এ মিন লাইফ 1530, তাহলে এটা কার মান?
x bar x bar 2 x bar 2 আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ সাইড টাওয়ার কথা মানে কি সিগমা 2 ওকে sigma 2 তাহলে এখানে দুইটা মিন দুইটা এজ দিয়ে আছে না জি স্যার ওই যে 1500 1530 দুইটা মিন আর 60 এবং 50 দুইটা এসডি তাহলে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব 2 নাম্বার 2 নাম্বার সূত্র এবং n এর মান দিয়ে আছে 100 100 জেড টেস্ট না টি টেস্ট জেড টেস্ট আর এখানে 5% লেভেল সিগনিফিকেন্ট লেভেলের কথা বলা আছে তাহলে কত পার্সেন্টে কাজ করব 5%. আর কোনো কিছু পড়ার বা দেখার দরকার নাই 4 নাম্বারটা কি পারবেন জি স্যার ওকে এবার আসেন আমরা 5 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দিব এটা তোমাদের টেনশন করার দরকার নাই 6 নাম্বার প্রশ্নটা এখানে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ তাহলে ফার্স্ট মানে 1 সেকেন্ড মানে 2 নাম্বার অফ ওয়ার্কার বলো তো দেখি নাম্বার অফ ওয়ার্কার মানে কার মান তাহলে n1 হচ্ছে 17 n2 কত হবে 10 গুড মিন অফ প্রোডাকশন মানে কার মান x bar x বার তাহলে x বার 1 x বার কি 2 স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কার মান sigma sd1 sd2 ওকে এখানে সিগমা 1 সিগমা 2 ওকে এখন বলেন যদি কি যেহেতু দুইটা মিন দুইটাই দিয়েছে কোন কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব 2 নাম্বার টি টেস্ট হবে জেড টেস্ট না টি টেস্ট টি টেস্ট কেন টি টেস্ট মানে n এর মান কত n এর মানটা 30 এর ছোট দুইটাই 30 এর ছোট গুড এটা যদি এরকম থাকে একটা 30 এর ছোট একটা 30 এর বড় তাহলে সেই ক্ষেত্রে কোন টেস্ট টি টেস্টই হবে এখানে সিগনিফিকেন্ট লেভেলে কথা বলা নাই তুমি কত পার্সেন্টে কাজ করবা 5%. তাহলে 6 নাম্বারটা বাসার কাজ ওকে এবার 9 নাম্বারটা দেখেন 2021 2016 সাল ম্যানেজমেন্টের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টের জন্য 100% ইম্পর্টেন্ট এই অঙ্কটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ভালো করে দাগে রাখো প্রশ্ন বলছে ইন এ র‍্যান্ডম স্যাম্পল অফ 600 ম্যান টেকেন ফ্রম এ বিগ সিটি ইন হুইচ 400 আর ফাউন্ড টু বি স্মোকার অর্থাৎ একটা গ্রাম থেকে 600 জন মানুষ নিয়েছে যার মধ্যে 400 জন হচ্ছে ধূমপান করে তাহলে মোট পারসন কয়জন বলো তো দেখি 600 তাহলে এই মোট যে পারসন সেটা হচ্ছে আমাদের n এর মান তাহলে n1 দলাম হচ্ছে 600 এর মধ্যে আমাদের কতজন স্মোক করে 400 তাহলে এই 600 জনের মধ্যে নির্দিষ্ট একটা পারসন যে স্মোক করে এটা হলো আমাদের কার মান এভারেজের মান এভারেজ মানে হচ্ছে মিনের মান তার মানে কার মান এটা বলেন দেখি মিন মানে x বার তাহলে x বার 1 তাহলে এখানে প্রথম পাইলাম n1 এর মান হচ্ছে 600 আর x বার 1 এর মান হচ্ছে 400 বলছে ইন অ্যানাদার র‍্যান্ডম স্যাম্পল অন্য একটা থেকে বলছে 900 জন মানুষ নিছে কিন্তু এর মধ্যে 450 জন কি করে স্মোক করে তাহলে এই যে 900 জন এটা কার মান ধরবো n2 আর এই 450 কার মান x bar x বার 2 আর কোন মান আমাদের বসে নাই তাহলে বলতে পারবেন এইটা কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব আমরা মানে শুধুমাত্র 2 নাম্বার এই এক নাম্বারের কথা কে বললো আমি এক নাম্বারের কথা কে বলছেন দুই নাম্বারের কথা কে বলছেন বলেন স্যার 2 বলছি আমি আচ্ছা দুই বলছো দুই নাম্বারটাও যে বলছো তারও ভুল এক নাম্বার যে বলছো তারও ভুল কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব বলো 3 নাম্বার সূত্র হবে 3 নাম্বার কেন 3 নাম্বার বলো দুইটা মিন দিয়ে আছে হ্যাঁ এটা ভাইবা চিন্তা করতে হবে 9 নাম্বারটা আমি করে দেব এটা আমার কাজ তোমাদের কাজ না 9 নাম্বার বাদ এবার 10 নাম্বার প্রশ্নটা সে আগের মতো হ্যাঁ একটু মিট করো 10 নাম্বার প্রশ্নটা আগের মতো 10 নাম্বার প্রশ্ন আমি পড়াবো না এটা আপনারা বাসায় কাজ করে নেবেন ঠিক আছে এটা আমি পড়াইলাম না এটা আপনারা বাসা থেকে সুন্দর করে নেবেন 11 নাম্বারটা আমি করাবো এটা আপনাদের দরকার নাই 12 নাম্বারটা আপনারা করবেন এই যে 1 আর এখানে 2 সব মান দিয়ে আছে মিন এসজি আর এন এর মান এটা আমি পড়াবো না 12 নাম্বারটা পড়াইলাম না এগুলা নাই এই যে এখানে এই 16 নাম্বার প্রশ্নটা আমাদের একটু পড়ার দরকার আছে 16 নাম্বার প্রশ্ন আমি একটু পড়াই দিতেছি হ্যাঁ
লেখা আছে টু কোম্পানি এ এন্ড বি ম্যানুফ্যাকচার টু টাইপস অফ কেবল, এ স্যাম্পল অফ 100 কেবল অফ ব্র্যান্ড এ এন্ড এ স্যাম্পল অফ 50 কেবল অফ কি ব্র্যান্ড বি আর কি টেস্টেড। অর্থাৎ এ ব্র্যান্ডের 100টা আর বি ব্র্যান্ডের কয়টা বলো দেখি? 50টা। তাহলে এ রে আমরা ধরলাম N1 আর বি রে ধরলাম কি N2। বলছে হ্যাভিং এ মিন, এই যে মিন মানে হলো x বার, মিন ব্রেকিং স্ট্রেন্থ 4000 নিউটন এন্ড দ্বিতীয় আছে 4500 নিউটন। তাহলে এই 4000 হবে x বার 1 এর মান আর 4500 হবে কি x বার কার মান বলো দেখি? 2। এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন মানে প্রথমটা হলো সিগমা 1 আর দ্বিতীয় হলো কি সিগমা কি 2। ওকে, তাহলে দেখেন আমাদের x বার দুইটা দিয়ে আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দুইটা আছে। কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 নাম্বার। গুড। আরেকটা এখানে একটু ঘুরিয়ে দিছি, এখানে লেখা আছে 95% কনফিডেন্স ইন্টারভাল। 95% কনফিডেন্স, তাহলে যেহেতু 95% তার কনফিডেন্স হয়, তাহলে কত পার্সেন্ট ক্রিটিক্যাল ভ্যালু হবে বলো দেখি? 5%। গুড। তাহলে কনফিডেন্স লেভেল এবং ক্রিটিক্যাল দুইটা মিলা হচ্ছে 100%। কথাটা মনে রাখেন, কনফিডেন্স লেভেল এবং ক্রিটিক্যাল ভ্যালু দুইটা মিলে হচ্ছে 100%। এখানে 95% কথা বলা আছে মানে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 5%। যদি 99% বলা থাকতো তাহলে ক্রিটিক্যাল ভ্যালু কত পার্সেন্ট হইতো? 1%। 1%। সবাই কি কথা বুঝতে পারছেন? স্যার বুঝি নাই। কি বুঝেন নাই ভাই? সহজ কথা বলে দিছি, কনফিডেন্স লেভেল এবং ক্রিটিক্যাল ভ্যালু সমান সমান 100%। এখানে কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল কথা বলা আছে? 95%। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু কত পার্সেন্ট হবে? 5%। সহজ কথা। তাহলে তোমরা এখানে কত পার্সেন্ট দিয়ে করবা বলো দেখি? 1% না 5%? 5%। আর এই 95 পরিবর্তে এরকম থাকতো 99%, তাহলে সেক্ষেত্রে কয় পার্সেন্টে কাজ করতো? 1%। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আপনাদের এই যে কয়টা পড়ে দিলাম প্রত্যেকটা কাজই হলো আপনাদের বাসায় কাজ থাকবে, আর বাদ বাকি যে কয়টা বাকি আছে আমি আগামী ক্লাসে এগুলো একটা একটা ধরে ধরে পড়ে দিব। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসটা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।